আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, একটু বিরতির পরে আবারও শুরু করলাম ক্যান্সার আনসার লাইভ। মাঝখানে একটু ব্যস্ততার কারণে এক সপ্তাহ ক্যান্সার আনসার লাইভে আসতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় দর্শক, ক্যান্সার আনসার লাইভে আমরা সবসময় যেটি করি, আপনাদের প্রশ্নের আলোকে ক্যান্সার বিষয়ক মৌলিক সাধারণ জ্ঞান নিয়ে আমরা বিভিন্ন রকম আলোচনা করে থাকি এবং আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আপনারা যারা আজকে ক্যান্সার আনসার লাইভে যুক্ত হচ্ছেন, আপনাদের জিজ্ঞাসা অবশ্যই কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব আপনাদের জিজ্ঞাসার উত্তর দিতে। কে কোথা থেকে জয়েন করছেন সেটা লিখে দিবেন এবং শোনা যাচ্ছে কিনা দয়া করে জানাবেন, এবং সম্ভব হলে নিজ নিজ প্রোফাইলে আজকের ক্যান্সার আনসার লাইভটি শেয়ার করার মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষের কাছে এই লাইভটি পৌঁছানোর সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, আজকের ক্যান্সার আনসার লাইভের বিষয়বস্তু হচ্ছে ক্যান্সার রোগীর খাদ্যাভ্যাস। রোগীর চিকিৎসার জন্য প্রাচীনকাল থেকেই দুইটা বিষয়কে সবসময় একই সাথে উচ্চারণ করা হয়। সেটি হচ্ছে পথ্য ও চিকিৎসা। পথ্য বলতে রোগীর পথ্য বলতে প্রত্যেকটা রোগের সাথেই একটা পথ্য বা খাদ্যাভ্যাসের একটা বিষয় থাকে। তো খাদ্যাভ্যাসের বিষয়টা আসলে খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটা সঠিক কথা। রোগীর চিকিৎসার জন্য ঔষধ যেমন গুরুত্বপূর্ণ, একই সাথে খাদ্যাভ্যাসটাও অনেক অনেক গুরুত্বপূর্ণ। শুরুতেই বলে রাখি, ক্যান্সার এমন কোনো রোগ নয় যে রোগে কোনো খাবার কোনো কম্পোনেন্ট আসলে নিষিদ্ধ, এরকম কোনো রোগ নয়। অর্থাৎ একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য নিষেধ অথচ সেটা হালাল একটি খাদ্য, এরকম কোনো খাবার আমার আসলে জানা নেই। অর্থাৎ ক্যান্সার আক্রান্ত ব্যক্তি সব ধরনের খাবারই খেতে পারবে, দু একটি ব্যতিক্রম ছাড়া। তবে অনেকের দেখা যায় যে কোমরবিডিটি থাকে, সেই জন্য হয়তো তাকে কিছু বেশি খেতে হয় সেই রোগের আলোকে। ক্যান্সার আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে মূল যে ব্যাপারটি কাজ করে, মূল যে চিন্তাটি কাজ করে, সেটি হলো একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি স্বাভাবিকভাবেই তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একজন সাধারণ মানুষের তুলনায় কম, আর কমের কারণেই তার শরীরে ক্যান্সার রোগটি হয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। তো সে কারণে একজন ক্যান্সার আক্রান্ত রোগী যে কোনো ধরনের খাবার তিনি বিশুদ্ধ খাবার খাবেন, অর্থাৎ রোগ জীবাণু মিশ্রিত দূষিত কোনো খাবার তিনি খাবেন না। বাসি পচা খাবার, বাইরের খাবার, ফরমালিনযুক্ত খাবার, তো এই খাবারগুলো তিনি পরিহার করবেন। যে কোনো খাবার ঝাল হোক, টক হোক, মিষ্টি হোক, তার রুচিতে যদি হয় তিনি অবশ্যই খেতে পারবেন। অনেক মানুষ আমাকে প্রশ্ন করেন, সবসময়ই প্রশ্ন করেন, বা আমি নিজের থেকেই সবসময় রোগীদেরকে এই বিষয়টি নিয়ে বলে থাকি যে ক্যান্সার রোগটি আসলে খাদ্যাভ্যাসের সাথে জড়িত নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু কিছু ব্যাপার নিষিদ্ধ করি, সেটি চিকিৎসার সময় ঔষধের কারণে। হয়তো আমরা যাদেরকে টিকেআই দিয়ে থাকি বা টার্গেটেড থেরাপির কিছু মেডিসিনের ক্ষেত্রে হয়তো আমরা বলে থাকি লেবু জাতীয়, বাতাবি লেবু জাতীয় খাবার নিষিদ্ধ করতে, না খাইতে বলি আমরা। তাছাড়া অন্যথায় সব খাবারই সে খেতে পারবে, ভাত, মাছ, দুধ, ডাল, ডিম, মাংস, সব ধরনের খাবারই সে খেতে পারবে। তবে সেটি যাতে বাসি না হয়, সেটি যাতে পচা না হয়। সেটি একটা খাবার কিভাবে তৈরি করবেন, ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য খাবার কিভাবে তৈরি করবেন। প্রথম কথা হচ্ছে, বাড়িতে তৈরি যে কোনো খাবার ক্যান্সার রোগীর জন্য উপযুক্ত। খাবারটি তৈরি করার আগে ভালো করে ধুয়ে নেবেন এবং বড় বড় করে পিস করে কাটবেন। বড় বড় করে পিস করে কাটার উদ্দেশ্য হচ্ছে যাতে পুষ্টিগুণ যাতে সমৃদ্ধ থাকে। এরপরে সেটি ভালো করে রান্না করে, সিদ্ধ করে, জীবাণুমুক্ত করে তারপরে এটি খাবেন। মাছ মাংস হলে অবশ্যই ভালো করে সিদ্ধ করে তারপরে খেতে দিবেন।
এবং খাবারের ক্ষেত্রে যেটা হলো টাটকা খাবার, এটার আসলে সংজ্ঞা কি, এটি একটি ব্যাপার, তাই তো? টাটকা খাবারের সংজ্ঞা হচ্ছে যে খাবারটি আপনি রান্না করার পরেই, পর্যাপ্ত তাপমাত্রায় রান্না করার পরে 2 ঘন্টার মধ্যে আপনাকে খেয়ে ফেলতে হবে। আপনি ফ্রিজের খাবার, ফ্রিজে আপনার কাঁচা মাংস আছে, মাছ আছে, সবজি আছে, সেই খাবারটি আপনি খেতে পারবেন অবশ্যই। সেই খাবারটি আপনি রান্না করে খাবেন, কিন্তু রান্না করার 2 ঘন্টার মধ্যে খেয়ে ফেলবেন। রান্না করা খাবার ফ্রিজে রেখে বারবার গরম করে, এরকম খাবার আপনি অবশ্যই, যাদের অ্যাকিউট ইলনেস আছে বা যারা চিকিৎসাধীন আছে এই ধরনের ক্যান্সার, বা যারা অনেক দুর্বল ক্যান্সার রোগী, তাদেরকে অবশ্যই এই খাবারগুলো দিবেন না। এটা হচ্ছে আমাদের মোদ্দা কথা। এরপরে আপনাদের খাদ্যাভ্যাসের ক্ষেত্রে অনেকেই বাইরের খাবার যারা খান, বাইরে খান, যেমন ক্যান্ড ফুড, প্রিজার্ভড ফুড, যেমন ফরমালিনযুক্ত বিভিন্ন খাবার, বিভিন্ন ক্যান প্যাকেটজাত বিভিন্ন রকম খাবার, এই খাবারগুলো পরিহার করে চলাই ভালো। তো প্রিয় দর্শক, আবার অনেকে দেখা যায় যে কাঁচা খাবার যেমন কাঁচা খাবার না খাওয়াই ভালো, সেটা সালাদ হলেও না খাওয়াই ভালো। এ ধরনের খাবারের ভিতরে বিভিন্ন রকম রোগ জীবাণু আপনার শরীরে প্রবেশ করতে পারে। অনেক সময় দেখা যায় যে চিকিৎসা চলাকালীন আপনার মুখে ঘা হতে পারে, পেটে সমস্যা হতে পারে, ডায়রিয়ার সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনার সেই সময়টা হয়তো সেই খাবারগুলো আপনাকে একটু বিবেচনা করতে হবে। যেমন ধরেন, শক্ত খাবার পরিহার করবেন, বেশি ঠান্ডা বেশি গরম খাবার পরিহার করবেন, যদি মুখে ঘা থাকে বেশি স্পাইসি খাবার পরিহার করবেন। পেটে কোনো সমস্যা থাকলে দুধ জাতীয় খাবার বা প্রোটিন জাতীয় খাবার সেগুলো একটু পরিহার করবেন, মাছ মাংস খাবারগুলো একটু পরিহার করে চলবেন। তো এই ব্যাপারগুলো আসলে নির্ভর করে একজন রোগী কোন পর্যায়ে আছে। চিকিৎসাধীন চলাকালীন সময়ের ক্ষেত্রে তাকে একটু বিবেচনা করতে হয়, কিন্তু পরবর্তীতে সে চিকিৎসার মাধ্যমে যখন সুস্থ হয়ে যাবে, পরবর্তীতে কিন্তু তিনি অন্য স্বাভাবিক মানুষের মতোই বাড়ির তৈরি সব ধরনের খাবারই তিনি কিন্তু খেতে পারেন। অনেকেই প্রশ্ন করেছেন, আসলে আজকের টপিকসের আলোকে প্রশ্ন করলেই ভালো হয়। সাদিয়া ইসলাম সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। সুমন সাহেব ঢাকায়, আমাকে সবাই সবসময় প্রশ্ন করেন অনেকেই যে আমি ঢাকায় চেম্বার করি কিনা। উত্তর হচ্ছে না, ঢাকায় আমি এখন কোনো চেম্বার করি না। আর অনেকেই আমাকে প্রশ্ন করেন, আমাকে বিভিন্ন রকম রিপোর্ট আমাকে দেখাতে চান। আসলে রিপোর্ট দেখে আমি হয়তো খুব কম পরামর্শই আপনাকে আমি দিতে পারবো, বা এই বিষয়টা আসলে আপনাদেরকে আসলে সঠিকভাবে গাইড করাটা শুধুমাত্র রিপোর্ট দেখে আসলে পসিবল না। সেজন্য আসলে আমি হয়তো সব প্রশ্নের উত্তর আমি দিতে পারি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ওয়াহিদুর রহমান নোমান তিনি বলেছেন, স্যার 1.5 বছর ধরে রেকটাম ক্যান্সার হওয়ার পর থেকে গরুর মাংস, ছাগলের মাংস খাওয়া ছেড়ে দিয়েছি। এখন কি কোরবানিতে কোনো মাংস খাইনি, শুধু মাছ আর সোনালী মুরগির মাংস হয়ে গেছে। আচ্ছা, আপনি 1.5 বছর রেকটাম ক্যান্সার হওয়ার পর গরুর মাংস ছেড়ে দিয়েছেন, এটা কেন, কার পরামর্শে, বা এটা খেলে আপনার অসুবিধা হয় কিনা, গরুর মাংসে আপনার অ্যালার্জি আছে কিনা? তো এই ব্যাপারগুলো আসলে বিবেচনার বিষয়। যদি আপনার কোনো সমস্যা না হয়, আপনি শুধু শুধু গরুর মাংস ছেড়ে দিয়েছেন, এটা আসলে তাহলে ছাড়ার দরকার নাই। সেরে আপনার যদি কোনো সমস্যা হয় সেটা আলাদা কথা। দেখা যাচ্ছে আপনার যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে সেটা আলাদা কথা, কিন্তু আপনি সেরকম কোনো ক্যান্সারের দিক থেকে এটা কোনো রেস্ট্রিকশনের বিষয় নয়। তো প্রিয় দর্শক, আমরা আপনি জান্নাতুল মাওয়া আপনার ছোট ভাইয়ের কিছু রিপোর্ট দেখাতে চাই আমাকে। ঠিক আছে, আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে রিপোর্ট পাঠিয়ে দিয়েন, আমি দেখে আপনি কি জানতে চান স্পেসিফিক্যালি প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আজকের ক্যান্সার লাইভের বিষয় হচ্ছে যে ক্যান্সার রোগীর খাদ্যাভ্যাস। ক্যান্সার রোগীর খাদ্যাভ্যাস বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এই কারণে আমি সবসময় একজন রোগীকে খাদ্যাভ্যাস বিষয়ে তাদের সাথে কথা বলি। একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি কিন্তু ডিহাইড্রেশনের ঝুঁকিতে থাকেন, এটি কিন্তু একটা বড় ব্যাপার। ডিহাইড্রেশন জিনিসটা যারা কেন হয় ক্যান্সার রোগীদের মধ্যে,
যারা ওল্ড এজেই সাধারণত দেখা যায় বেশিরভাগ ক্যান্সার রোগী, তাদের বয়স বেশি থাকে এবং ওল্ড এজ মানুষের মধ্যে আসলে ডিহাইড্রেশন সমস্যাটা বেশি দেখা যায়। দ্বিতীয়ত হচ্ছে কিছু কিছু মেডিসিন, যে মেডিসিনগুলো খেলে আসলে আমাদের শরীরের মানে ডিহাইড্রেশন হয়। এবং তৃতীয় হচ্ছে আমাদের কিছু কিছু অনকোলজিক্যাল ইমার্জেন্সি, যেমন হাইপারক্যালসেমিয়া, এ ধরনের ক্ষেত্রে আসলে ডিহাইড্রেশন হয়। এজন্য আমরা ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে সবসময় বলি যাতে তার হাইড্রেশনাল স্ট্যাটাসটা মেনটেন করা যায়, এবং দিনে 2.5 থেকে 3 লিটার পানি কিন্তু আমরা খেতে বলি। মনে রাখবেন, 2.5 থেকে 3 লিটার, অর্থাৎ 10 থেকে 12 গ্লাস আপনাকে পানি খেতে হবে অন্তত। যদি 250 ml এর যদি আপনার হয়, 10 থেকে 12 গ্লাস আপনাকে অবশ্যই পানি খেতে হবে দিনে। এবং উপরন্তু ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরা যখন ফাস্টিং কন্ডিশনে থাকেন, বিশেষ করে রোজার সময় অনেকে জিজ্ঞাসা করেন যে রোজা থাকতে পারবো কিনা, তো সেক্ষেত্রেও আসলে তাদের সমস্যাটা যেটা হয়ে যায়, ডিহাইড্রেশনই আসলে মূল বাধা। তো এসব ক্ষেত্রে আসলে ডিহাইড্রেশন যদি আমাদের করতে হয়, মোকাবেলা করতে হয়, অবশ্যই আমাদেরকে একটু মানে ছায়াযুক্ত জায়গায়, একটু ঠান্ডা পরিবেশে থাকতে হবে, একটু হাঁটাচলা বা বাইরে বের হওয়া কম হতে হবে, এবং আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে অবশ্যই। তো সেটাই আর কি। আর একজন প্রশ্ন করেছেন, সাদিকা প্রিয়া, স্যার কেমো রেডিও দেওয়ার শেষ 18 দিন হলো, তবে এখনো মুখে ঘা শুকায়নি, এনজি টিউবে খাওয়ানো লাগানো, যার কারণে নাকে সবসময় ব্যথা হয়ে থাকে। এখন ঘাটা শুকাতে আর কত সময় লাগতে পারে? ধন্যবাদ আপা, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। দেখা যায় হেড নেক ক্যান্সারের ক্ষেত্রে আমরা যখন রেডিওথেরাপি দেই, সেটা যেই টেকনিকেই আমরা দিয়ে থাকি না কেন, আমরা আসলে রেডিওথেরাপি যখন দেই, আমাদের ওরাল ক্যাভিটি ক্যান্সার যদি হয়ে থাকে বিশেষ করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওরাল ক্যাভিটিতে অনেক মানে মিউকোসাইটিস হয়। অলমোস্ট কেন 100% সবারই কিন্তু মিউকোসাইটিস হয়, মুখে ঘা হয়। যে টেকনিকেই আপনি দেন, 2D বলেন, 3D, আইএমআরটি, ভিম্যাট, টমোথেরাপি, যেটাই আপনি দেন, যেহেতু আপনার ওরাল মিউকোসা, সেখানেই আমি রেডিওথেরাপি দিচ্ছি, তো সেখানে সাইড ইফেক্ট তো সেখানেই হবে এবং সেখানে ঘা হবে, এটাই স্বাভাবিক। তবে এই ঘাটা কতদিন থাকে? এই ঘাটা আপনার হচ্ছে 3 থেকে 6 মাস পর্যন্ত থাকতে পারে, এবং কারো কারো ক্ষেত্রে আরো লং টার্মেও থাকতে পারে। তো এটা আসলে নির্ভর করে আপনার নিয়ম কানুন সঠিকভাবে মানছেন কিনা সেটার উপরে। আপনি যদি রেডিওথেরাপি চলাকালীন সময় থেকেই আপনি কিছু নিয়মকানুন মানেন, যেমন আমরা বলি রেগুলার 250 বার দিনে গার্গেল করতে বলি, মাউথ ওয়াশ ব্যবহার করতে বলি, ওরাল কিছু অ্যান্টিফাঙ্গাল ড্রপ আছে সেটা আমরা ব্যবহার করতে বলি। তো এগুলো যদি আপনি রেগুলারলি যদি ব্যবহার করতে পারেন, নিয়মিতভাবে যদি ব্যবহার করেন, একই সাথে আপনি যদি মুখে শক্ত খাবার, স্পাইসি খাবার এগুলো পরিহার করেন, তো এবং আপনার যদি চিকিৎসা শেষ হয়ে থাকে, তাহলে অবশ্যই এই জিনিসটি আস্তে আস্তে ধীরে ধীরে আপনার শুকিয়ে যাবে এবং আপনি আবারও মানে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। মিউকোসা, ওরাল যে মিউকোসা, এটা এই লাইনিংটা একবার যদি ঘা হয়ে যায়, সেটা আবার রিপেয়ার হতে প্রায় 3 মাস সময় লাগে। এজন্য আমরা বলি যে 3 থেকে 6 মাস মতো সময় আপনার এর মধ্যে আপনার আবারও এটা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে আপনি এই নিয়মগুলো যদি না মানেন, আপনি যদি মানে আপনার আরেকটা জিনিস, সেটা হচ্ছে ডেন্টাল হাইজিন যদি আপনার ঠিক না থাকে। অনেকের কিন্তু ডেন্টাল হাইজিন ঠিক থাকে না, আবার তারা স্মোকার আছে অনেকে, যা পান পাতা যারা খায়, পান সুপারি। আবার অনেকে দেখা যায় যে শক্ত খাবার সেগুলো পছন্দ করে, চা খাই, তো কফি খাই। এ ধরনের মানুষের ক্ষেত্রে আসলে এই ঘাটি আসলে ঠিক মতো শুকায় না। অনেকে মেসওয়াক করে, আবার অনেকে ব্রাশ করে। তো যারা মেসওয়াক ব্রাশ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঘাটা ঠিক হয় না, দেরি লাগে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ডেন্টাল হাইজিনটা বা ডেন্টাল অ্যাটাচমেন্টটা খুব বেশি এটা হচ্ছে খারাপ আর কি। দেখা যায় যারা দীর্ঘকাল ধরে পান সুপারি খেয়েছেন, তাদের দাঁতগুলো দেখবেন যে চোখা চোখা,
এবং এই চোখার কারণে কিন্তু ব্লেডের মতো ধার হয়ে থাকে এবং দেখা যায় যে তার কারণে তার জিহ্বা এবং মুখের ঘাটা সে ক্ষতস্থানগুলো শুকাচ্ছে না, অর্থাৎ বারবার ইনজুরি হওয়ার কারণে তার ঘাগুলো কিন্তু রয়েই যাচ্ছে। ওয়াহিদুর রহমান নোমান তিনি লিখেছেন যে আমার কেমোথেরাপি আর রেডিওথেরাপি হলো আজ 70 দিন হলো, কিন্তু স্যার আমি অপারেশন করাতে চাচ্ছি না, এক্ষেত্রে আমার ক্যান্সার বললো 2 মাস পর ফলো আপে থাকতে, এই ক্ষেত্রে আপনার যদি মতামত জানাতেন। আচ্ছা আপনি আচ্ছা আপনার কি ক্যান্সার সেটি আমাদের জানতে হবে। আপনি কি ক্যান্সার আপনার হয়েছে আসলে এই বিষয়ে না জেনে আমি কিভাবে বলি। জানাতুল মাওয়া, আচ্ছা ঠিক আছে। মাকসুদুল হাসান, হালাল এবং তাইয়্যিব প্রকৃতি হলো ভালো। আচ্ছা ঠিক আছে। আমি তরিকুল ইসলাম তিনি লিখেছেন স্যার দ্বিতীয় ট্রমোথেরাপি দেওয়ার পর পেটের সমস্যা হচ্ছে, এখন কি করণীয়। আসলে এইগুলো আসলে না জেনে বলা মুশকিল। আপনি কোন ধরনের ক্যান্সারে আক্রান্ত সেটি আমি আসলে জানি না, কি ধরনের পেটের সমস্যা হচ্ছে সেটাও জানি না। রেজাউল করিম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার বাবার 5টা কেমো শেষ হয়েছে, আমার বাবার লাং ক্যান্সার লাস্ট স্টেজ আছে স্যার, কেমো দিলে কি লাং এর টিউমার ভালো হয়। ধন্যবাদ। লাং ক্যান্সার আসলে খুবই ফাটাল এক ধরনের ক্যান্সার। এটা আসলে এর মর্টালিটি রেটটা অন্য ক্যান্সারগুলোর থেকে বেশি, এবং একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তার সেটা যে পর্যায়ে থাকুক, তার যদি কোমরবিডিটি না থাকে এবং সে যদি চিকিৎসা সম্পন্ন করতে পারে, তাহলে তার আউটকামটা কিন্তু অনেক ভালো হয়। যাদের কোমরবিডিটি নেই এবং যাদের পারফরমেন্স স্ট্যাটাস ভালো, শরীর ফিটনেস ভালো, চিকিৎসা শেষ করতে পারে, তারা কিন্তু চিকিৎসার মাধ্যমে ইমপ্রুভ করে, ভালো হয়ে যায়। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে যাদের পারফরমেন্স ভালো না, ওই ব্যাপারগুলো নাই, তাহলে তাদের ক্ষেত্রে আসলে ইমপ্রুভ করাটা একটু টাফ। যেহেতু উনি 5টা কেমোথেরাপি শেষ করেছেন, স্টেজ ব্যাপারটি আসলে আমরা এখন আর ওরকমভাবে গুরুত্ব দিই না। একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি যে স্টেজেই থাকুক তাকে নিয়ন্ত্রণ করা যায়, আর প্রাথমিক অবস্থায় থাকলে তাকে নিরাময়ও করা যায়। তো এটা যদি স্টেজ 4ও হয়, অর্থাৎ ছড়িয়েও যদি যায়, তাও অন্যান্য রোগের মতো, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজের মতো, এটাও একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ হিসেবে আপনি চিকিৎসা করতে পারবেন। হ্যাঁ, ওয়াহিদুর রহমান নোমান, আপনি এর আগেও একটি প্রশ্ন করেছেন, আপনার হচ্ছে রেকটাম ক্যান্সার। আচ্ছা, তারপরে আপনি আচ্ছা আপনি রেকটাম ক্যান্সার অপারেশন করতে চাচ্ছেন না তাই বললেন। না, রেকটাম ক্যান্সার আপনাকে অপারেশন করতেই হবে। আপনি যদি কিউরেটিভ ট্রিটমেন্ট চান, আপনাকে অপারেশন করতেই হবে। আপনি কেমো রেডিয়েশন হয়তো নিয়েছেন, কিন্তু আপনি যদি কিউরেটিভ অপশনের ট্রিটমেন্ট চান, আপনি যদি পরিপূর্ণভাবে সুস্থতা চান, আপনাকে অবশ্যই অপারেশন করতেই হবে। এটা আসলে নো ডাউট। তো এক্ষেত্রে আপনার যদি পেশেন্টের লাইফ এক্সপেক্টেন্সি কম হয়, বা আপনি চাচ্ছেন যে শুধুমাত্র প্যালিয়েশন হলেই যথেষ্ট, আপনার অনকোলজির সাথে কথা বলে, সেক্ষেত্রে আপনি হয়তোবা প্যালিয়েটিভ অপশনটা চুজ করেছেন, সেজন্য হয়তোবা বলেছে। বাট কিউরেটিভ অপশন যদি থাকে, যদি সেটা করা যায়, তাহলে অবশ্যই কিউরেটিভ অপশনের দিকেই যেতে হবে, প্যালিয়েটিভ অপশনের দিকে নয়। সাদিকা প্রিয়া তিনি বলছেন ঘা না শুকালে 3 মাস নলি লাগিয়ে রাখতে হবে। আচ্ছা, হ্যাঁ, ঘা না শুকালে নল লাগিয়ে রাখতে হবে ব্যাপারটি তা নয়। আপনি ঘায়ের কারণে যদি আপনার ঢোক গিলতে অসুবিধা হয়, অর্থাৎ আপনি যদি না খেতে পারেন, আপনার নিউট্রিশন মেনটেন করার জন্য আপনাকে নলটা লাগিয়ে রাখতে হবে। তাছাড়া ঘা কিন্তু সবারই হয়, কিন্তু সবার নাকে নল দেওয়ার প্রয়োজন হয় না। আজিজুল ইসলাম সরকার, স্যার জিহ্বার শেষে রেডিয়েশন গেছে, শেষ হয়েছে 1 মাস হলো, মুখে ঘা, জিহ্বায় ব্যথা কমছে, এখনো সামান্য, দানাযুক্ত খাবারও খেতে পারছি না, এত ভালো হতে কতদিন লাগবে। আচ্ছা, 1 মাস হচ্ছে আপনার শেষ হয়েছে, তো আপনি একটু ধৈর্য ধরেন, নিয়ম কানুনগুলো মানেন, এটা ইনশাল্লাহ আপনি খেতে পারবেন। আচ্ছা, সাদিকা প্রিয়া, নল দিয়ে খাবার খাওয়াই, ব্লেন্ড করে খাবার, ওজন বাড়ে না, কমে যায়, শরীর অনেক দুর্বল হয়, এতে করণীয় কি ফুসফুস। আচ্ছা ঠিক আছে,
নল দিয়ে আপনার যদি নিউট্রিশনাল ঘাটতি থাকে, আপনি নল দিয়ে তো আপনাকে বেশি পরিমাণে খাওয়াতে হবে, অর্থাৎ আপনাকে 2 ঘন্টা পর পর সারাদিনে প্রায় 10 বার আপনাকে খাওয়াতে হবে, কারণ নল দিয়ে তো আপনি একবারে বেশি খাওয়াতে পারবেন না। সাবিনা মাহফুজা মুক্তা আপা অনেক সবসময় দেখি আপনাকে, আপনি প্রশ্ন কম করেন, ধন্যবাদ, আপনি একটি প্রশ্ন করেছেন এই জন্য। স্যার, কেমোথেরাপি দেওয়ার পরে পেটে ব্যথা কেন হয়, আর হলে কি ধরনের খাবার দিব? আচ্ছা, পেটে ব্যথা যদি হয় তাহলে আপনি প্রথমে দ্বিতীয় প্রশ্ন করবেন যে পেট ব্যথাটা কি খাবার সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ ব্যথাটা কি এরকম হয় যে খেলে বাড়ে অথবা পেট খালি থাকলে বাড়ে, ব্যাপারটা আসলে কোনটা? তো সেই হিসেবে আপনি যখন জানবেন যে হচ্ছে তার কেমোথেরাপির যদি খাওয়ার কারণে যদি তার ব্যথাটা বেড়ে যায়, তাহলে অবশ্যই আপনাকে খাওয়াটাকে একটু হিসাব করে খেতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা বলি, লিকুইড অ্যান্ড সেমি সলিড ডায়েটটাকে দিতে হবে। লিকুইড, সেমি সলিড এবং ইজিলি ডাইজেস্টেবল ডায়েট যদি তাকে দেওয়া হয়, তাহলে সে খেতে পারবে, তার পেটে ব্যথাও কমে যাবে। এবং এরপরও যদি তার বেশি পেটে ব্যথা হয়, তাহলে অবশ্যই আপনাকে নাথিং পার ওরাল করে, অর্থাৎ মুখে কিছু খাবার না দিয়ে স্যালাইনের মাধ্যমে চিকিৎসা দিতে হবে। আজিজুল ইসলাম সরকার, স্যার পেট খারাপ, একদিন ওষুধ না খেলে পেট খারাপ হয়? হ্যাঁ, আপনার চিকিৎসকের পরামর্শ মতো আপনি ব্যবস্থা নিতে হবে তাহলে। প্রিয় দর্শক, আমরা ক্যান্সার আনসার লাইভে আছি। আজকের বিষয় হচ্ছে ক্যান্সার রোগীর খাদ্যাভ্যাস। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন ক্যান্সার নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আমরা খাবার দাবারের ক্ষেত্রে ক্যান্সার রোগীর করণীয় কি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। প্রিয় দর্শক, আপনারা যারা আজকে ক্যান্সার আনসার লাইভে যুক্ত ছিলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্যান্সার আনসার লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।